আমি জনাব দীন মোহাম্মদ দিলু সাহেবের মেঝকন্যা। আমার আব্বা 2024 সালের অগস্ট মাসে মারা যান। বাবা মারা যাওয়ার পরেই ভাইয়েরা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। লাশ করার সাথে সাথে 2 রুম তালা দিয়ে দেয়। আর আমার বড় বোনের কাছে বলে, কোনো কথা বলি তাহলে আমাকে বাড়ি থেকে নামাই দিবে। তখন আমি বলি আমাকে নামাই দিবে, তাই আমি বলি যে ঠিক আছে, যখন ওরা কথা বলে না তাহলে আমাদের অংশ আমাদেরকে বুঝায় দাও। ওরা তখন বলে যে বাবার মাটি না শুকানোর আগেই আমি অংশ দাবি করি। মাটির শুকানোর আগে যদি ছেলেরা তার বাবার অংশ ভোগ করতে পারে, তা আমার অপরাধটা কোথায়? আমাকে কেন নামাই দিবে? আর আমার আব্বা আমাদেরকে নিয়ে এই বাড়িতে একসাথে 6 বছর ধরে আছে, কিন্তু আমার ভাই আগে, বাবা মারা যাওয়ার 4 মাস আগে আমার ভাইকে আমরা অনুরোধ করে ভাইদের উঠাতে চায় নাই, কিন্তু বড়টা থাকতো না। বড়টারে বলে উঠানোর পরে এখন ভাইয়ের বোনের সম্পর্ক আমাদের অনেক সুন্দর ছিল। অনেক ছোট ভাইটার সাথে বলতো না, কারণ ছোট ভাইটার মা খারাপ আচরণ করতো। মা বলতো ওর সাথে আমরা তেমন কথা বলতাম না, আমরা আসা যাওয়া করলে গালিগালাজ করতো, খারাপ ব্যবহার করতো। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথেও খারাপ ব্যবহার। কিন্তু বড় ভাইটা ভালো ছিল, কিন্তু বড় ভাই যে চেঞ্জ হয়ে যাবে বাবা মারা যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি না। এরপরে আমরা অংশ দাবি করে দেখে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসে, এনে আমাদের হুমকি ধামকি দেয়। কেন? আমরা আমাদের অধিকার চাই, এর জন্য আমাদের পরে তারা বলে আমাদের অংশ আমাদেরকে বুঝাই দিবে বলে তারপর দেখা যায় আমাদের নামে 2 মাস পরে একটা মামলা দিয়ে দেয়, 145-এর মামলা। সেই মামলাটার পরে আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করে, পুরা বিল্ডিংয়ে আমার নাম দিয়ে পুরা বিল্ডিংয়ে সেই পোস্টার টানায় দেয়। তারপরেও আমরা যখন এই কথাগুলো নিয়ে ভূমি অফিসের লোকেদের সাথে কথা বলি, ওনারা একটা তফসিল নিয়ে পরে আপোষে আসে। আমরা যখন চাই, এমনকি ছাদও তালা দিয়ে দেয়। ছাদে গেলেও আমি আর মা ছাদে গেছি, আমার চারিদিকে আমার ভাই, মানে ভাই মনে হয় না, শামসুজ্জামান রবিন এমনভাবে আমার চারিদিকে ঘুরছে, ভিলেনরা যেমন সিনেমার নায়িকার চারিদিকে ঘুরে এভাবে আমারে ঘুরছে, রাগ করছে, বকছে, আমারও বকছে। সেগুলোর যথেষ্ট প্রমাণও আমাদের কাছে আছে। কিন্তু তারপরে অনেক কিছু করার পরও আমাদের আপোষ হয়েছে শুধুমাত্র এই বাসা নিয়ে, অ্যাপার্টমেন্ট নিয়ে আপোষ হয় নাই। এখন অ্যাপার্টমেন্টের কথা বলাতে ও বিভিন্ন সন্ত্রাসীর ছবি পাঠায় এবং বড় বড় বিএনপির নেতাদের ছবি আমাদের মোবাইলে পাঠায় বলে ওনাদের অফিসে যাইতে। আমরা যদি সমাধান চাই তাহলে যেন আমরা ওনাদের অফিসে যাই, কিন্তু আমরা সেখানেও গেছি, কিন্তু ওরা আর সেখানে যায় না। যেহেতু ওনারা যখন বলে কাগজপত্র নিয়ে আসো, তখন ওরা আর ওখানে যায় না। এখন আমাদের আবার ভূমি অফিসে বলছি যে আমাদের ওই তফসিলটার জন্য আমরা জালিয়াতির মামলা করছি। ওরা নিজেদের নামে নামজারি করে ফেলাতে আমরা জালিয়াতির মামলা করছি। জালিয়াতির মামলা করাতে এখন ওরা বলে নতুন করে আবার যখন ভূমি অফিসে তদন্তে যায়, আমার বোন, আমার স্বামী আর আমার ছোট বোনের জামাই যাওয়াতে ওরা তখন ওইটারে হুমকি বলে যে আমরা নাকি সার্ভেয়ারেও হুমকি দিছি, কিন্তু সার্ভেয়ারে আমরা কোনো হুমকি দেই নাই, মিথ্যা একটা মামলা করে দিচ্ছে আমাদের নামে। এখন আমরা প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে আমাদের এই দাবি, সন্তান হিসেবে ছেলেরা যেরকম বাবার সম্পত্তির হকদার, মেয়েরাও তো সমান হকদার। হয়তো ওরা বেশি পাবে, আমরা কম পাবো। আমাদের হকটুকু যেন রাষ্ট্র আমাদেরকে বুঝাই দেয়। আর আমরা কিছু বললেই আমাদেরকে পিছনে মামলা দিয়ে দেয়। আমরা এই অবাঞ্ছিত মামলার হাত থেকে বাঁচতে চাই এবং সসম্মানে থাকতে চাই। আমার শ্বশুর দীন মোহাম্মদ গত 26শে আগস্ট 2024-এ মারা যান। মারা যাওয়ার পর থেকে আমরা খুবই অশান্তিতে আছি। যে অশান্তির কথা আমরা আর বলতে খুব কষ্ট হয়। যে আমাদের ঘুম নাই, কিছু নাই, চাকরি বাকরি একেবারে ছেড়ে এইসব নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, কারণ একটার পরে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের জীবনটাকে জর্জরিত করে ফেলছে। আমরা খুবই কষ্টে আছি। সেই কষ্টের কথা আজকে আপনাদেরকে বলি। আমার শ্বশুর যখন মারা যায় সকালবেলা 8টার সময়, তা আমি তৃতীয় ব্যক্তি আইসা রুমে ঢুকি, দেখি যে উনি মাটিতে পড়ে মরে আছে। তারপরে ডাক্তার একটা আনা হয়েছিল, উনি বলছে যে না, উনি আরও 2 ঘন্টা আগেই মারা গেছে। তারপরে লাশটা বের করা হয়েছে। লাশটা বের করার পরই 2 ছেলে আইসা সাথে সাথে ঘরটা তালা মারলো। আগে লাশ নিচে নামানোর সাথে সাথে তালা মারার পরই করলো কি, যে সে বড় ছেলে মারা যাওয়ার, আমরা যখন বললাম যে ভাই এভাবে করেন ভালো হবে, আপনারা যেহেতু আপনি নতুন আসছেন, আপনি এতদিন ছিলেন না। আমার শ্বশুর, আমরা এখানে বসবাস করি আজকে 6-7 বছরের মতো। আমার শ্বশুর মারা যাওয়ার 4 মাস আগে বড় ছেলেকে উঠায় এখানে। বড় ছেলেকে বললাম যে আপনি তো নতুন আসছেন, আপনি কিছুই জানেন না এই বাড়ির সম্বন্ধে, আপনি একটু বাড়িটারে বুঝা নেন সুন্দরভাবে। তো উনি
এই কথা শুনে আমরা 3 দিনের কুলখানি করলাম, মিলাদ পড়ালাম, সব কিছুই করলাম। করার পরে উনি করলো কি, মানুষজন নিয়ে আমাদের বাসায় এখানে আসলেন, এসে আমাদের সাথে বসবেন। প্রথম অবস্থায় সে বলল যে সব তোমাদেরকে বুঝাই দিয়ে দিব। ঠিক আছে, সব বুঝাই দিব, কিন্তু 15 দিন 1 মাসের মাথায় সে করলো কি, আমাদের সবার নামে, মানে বাচ্চাদের বাদে বাড়ির সবার, বোন, জামাই, মা সহকারে সবার নামে একটা মামলা দিল। যে মামলাটা আজকে 8-9 মাস যাবৎ এখনও চলতেছে। সেটার কোনো এখন পর্যন্ত সুরাহা হয় নাই। সার্ভেয়ারকে তারা মডিফাই করে, তারা সার্ভেয়ারের সাথে একটা লিয়াজু করে, সার্ভেয়ার 2টা তফসিল নিয়ে ওরা মামলা করে। আমাদের কাছে কোনো কাগজ ছিল না, ওরা তো সব নিয়ে গেছে। আমরা যখন ওরা আমাদের নামে মামলা করে, সেই মামলার নথি আমরা উঠে দেখি যে বাড়িতে কার কতটুকু অংশ আছে, কোথায় কী বাড়ি আছে, তখন আমরা দেখি। আমরা কিন্তু আগেও জানতাম না। তো আমরা উঠে দেখি যে একটা নোটারিকৃত একটা দলিল দেখি 2002 সালের। সেখানের ভিতরে কোনো সাক্ষী ছিল না, স্ট্যাম্প আর কি, স্ট্যাম্প দেখি, একটা স্ট্যাম্পের ভিতরে শুধু নোটারিকৃত একটা স্ট্যাম্প দেখি। সেই স্ট্যাম্পের ভিতরে যে তখন কোনো সাক্ষী ছিল না, সেখানে সাক্ষী ছাড়া ওই নোটারিকৃত দলিলটা পাই আমরা। ওখানের ভিতরে লেখা আছে তাদের 2 ভাইকে তার বাবা নাকি দিয়ে গেছে, কিন্তু আনরেজিস্টার্ড। তখন আমরা বললাম যে তোমরা কাজ করো, এটা বাটোয়ারার সমাধানে আসো তাড়াতাড়ি। তখন ওরা কোনো সমাধানে আসে না। সার্ভেয়ার নিজে উদ্যোগ নিল যে একটা বাড়ির বাটোয়ারা করবে। সে এই বাড়িটার শুধু একটা মীমাংসা করে, কিন্তু ওই বাড়িটার কোনো মীমাংসা করে না। কেন বলে যে আপনারা তো মামলা করছেন, বাটোয়ারা মামলা করছেন, বাটোয়ারাতে গিয়ে চলে, ওইভাবে চলুক। কিন্তু এরপর তারা করলো কি, আমরা গিয়ে দেখি যে আমার শ্বশুর যখন বিল্ডিং করে, তার বৌবাজারের একটা বাড়ি ছিল, মানে হাজারীবাগে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা বিক্রি করে এই বাড়িটা করে, তার কোনো ঋণ রেখে যায় নাই। তারা করলো কি, একটা নতুন করে একটা ঋণ বানাইলো, 2,67,840 টাকার একটা ঋণ বানাইছে, যেটা আমার শ্বশুরের আদৌ কোনো ঋণ ছিল না। তারপরে তারা বানাইছে, কিন্তু যেই কাগজটা বানাইছে সেই কাগজটা একেবারে মানে কোনো দোকানের রসিদ না, একটা কম্পিউটারাইজ একটা কাগজ বানায় তারা আমাদেরকে দেখাইছে যে এটা ঋণ। আমরা বলছিলাম যে হ্যাঁ আমরা তারপরেও দিমু, তোমরা নিবা, কোরআন শরীফের হাত রাখা তারপরে টাকাটা নিয়ে যাও। এরপর থেকে আজকে 10 মাস যাবৎ এভাবে ঝুলাচ্ছে, কোনো সমাধানে আসে না। বলতেছিল যে আমাদের বাড়ি এটা বর্তমান নামে রেজিস্ট্রি করে দেবে, সেটাও করে না। আমাদের চাওয়া হচ্ছে এখন যে আমাদের নামে যে মিথ্যা মামলা, আমাদের যে আমার শাশুড়ির অংশ, আমার ওয়াইফের অংশ, আমার শালির অংশ যতটুকু পাবে, ওয়ারিশ হিসেবে যতটুকু পাবে ততটুকু তারা একটু যদি বুঝাই দিত, এতটুকুই আমার চাওয়া, আর কিছুই না। আমার স্বামী দিন মোহাম্মদ মারা যাওয়ার পরে ঘর তালা মেরে দেয়, ঘর থেকে বের করে, লাশ বের করে তালা দিয়ে দেয়। আমরা তার উত্তরাধিকার যে সম্পত্তি আছে এটা আইনত দেয় বা কোরআনও দেয়, সেটা ওরা আমাকে দিতে চায় না। সেটা আমার 3 মেয়ে আছে, মেয়েদেরকেও দিচ্ছে না, আমাকেও দিবে না। আমাদের আরেকটা ফ্ল্যাট আছে, সেখানেও চাই বলে ওখান থেকেও আমাদেরকে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে আমার জামাইদের হুমকি দেয়, বাড়ির মধ্যে সন্ত্রাস প্রকৃতির লোক নিয়ে আসে। আমি রাষ্ট্রের কাছে আমরা নিরাপত্তা চাই। আমার জামাই 2টা যেমন যেভাবে লোক হুমকি দেয়, আমারও মায়ের বকাঝকা করে, দুনিয়াতে যেভাবে মানুষরে সম্পত্তি ভাই বোনরে বন্টন করে দেয়, আমি সেরকমই চাই যে 3 বোন আছে, 3 বোনেরে দেখ, আমি যতটুকু পাই আমার হকটাকে আমাকে দেখ। সরকারের কাছে আমার এই আবেদন যেন আমার জামাই নিরাপত্তা থাকে, সেই আশ্রয় চাই। আর যেভাবে আইনে দেয় বা কোরআনে দেয় সেইভাবে আমার 3 মেয়ের হক চাই, আমারটাও চাই।